পৃথিবীতে এই তিনজন মানুষ সব সময় মানসিক চাপে থাকে। নাম্বার 1, সাহায্যকারী মানুষটা, যে নিজের ক্ষতি হবে জেনেও অন্যকে বাঁচাতে দৌড়ে যায়। নাম্বার 2, অনুগত মানুষটা, যে প্রতারিত হবে জেনেও শেষ পর্যন্ত বিশ্বাস আঁকড়ে ধরে রাখে। নাম্বার 3, আর পরিষ্কার মনের মানুষ, যে মিথ্যা অভিনয় পারে না বলে দিন শেষে একাই কষ্ট পায়। আসসালামু আলাইকুম, স্বাগত জানাই মোয়াজ্জেমউদ্দিন সেন্টু। পাগল হতে জাহাজ ভর্তি মানসিক চাপ নেবার দরকার কি, এই ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। বাবা, এমনি হঠাৎ করে তো আর আমি এই পর্যায়ে আসি নাই। মায়ের পেট থেকে জন্মে একদিন 2 দিন বস করতে করতে তো আজকে এই 2026 সালে পৌঁছেছি, মানে আল্লাহর রহমতে। আপনাদের প্রত্যেকের যাদের বয়স আমার চেতে নিয়েছে, আমি তো ওই সময়টা পার করে এসছি। বাবা, 2 বছরের বাচ্চা মনোপুত কিছু না হইলে একেবারে সুইরা ফালাই দেবে, চুর মার করে ফালাই দেবে। দেখছেন এমন বাচ্চা? বুলেট। আবার অনেক বাচ্চা আছে, যা দেবেন তাই খাবে, যা বলবে তাই শুনবে। আছে না এরকম বাচ্চা? আছে, ম্যান টু ম্যান এটা ভেরি করে। তারপরেও টিনএজে যে আবেগ থাকে, যে অনুভূতি থাকে, সেটা একটা অন্যরকম, অবিশ্বাস্য। আমি যে খুব ভালো মানুষ ছিলাম, খুব সুবোধ ছিলাম, নট দ্যাট, এরকম না। আবার যে একেবারে উগ্র ছিলাম, সেটাও না, মানে অ্যাভারেজ। রাগটাগ ছিল মাঝে মাঝে, সেটা বাবা মায়ের সাথে রাগটাগ ছিল, অন্য মানুষের সাথে রাগারাগি করি নাই কোনো সময়, ওরকম ঝগড়া ফেসাদে লিপ্ত হই নাই। এটা পরবর্তী জীবনে একটা ঘটনা ঘটেছে, সেটা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সেটা একটা ভিন্ন প্রেক্ষাপট। যাই হোক, সেটা একটা ভিন্ন জিনিস। তো আমি বহুবার বলছি, আল্লাহর কসম খেটে বলছি, আমি আমারই যারা দর্শক, টিনেজার, আপনাদের রন্ধ্রে রন্ধ্রে, রক্তের কণায় কণায় যে অনুভূতিগুলো আছে, আমি সেগুলো আমার হৃদয় দিয়া অনুভব করার চেষ্টা করি। কেন করি জানেন? কষ্ট করি আসলে যে সমাজ, আমার তো ছেলে মেয়ে আছে, সমাজে যা আমি দেখি, আমার বিবেক বুদ্ধি, আমি যেভাবে বড় হয়েছি, আমার বাবাকে যা করতে দেখছি, মাকে যা করতে দেখছি, বা বোনদের যে করতে দেখছি, সেগুলো চিন্তা করে আজকের সমাজের যে অবক্ষয়, সমাজের যে অধপতন, সমাজের যে অশান্তি দেখি, সেই ফিলিংস থেকে কথাগুলো বলি আপনাদের জন্য। আসলে আমার করার কিছু নাই, আমার মতন মানুষের এই সমাজের, এই রাষ্ট্রের, এই পৃথিবীকে দেবার কোনো সামর্থ্য নাই বাবা। এই যতটুকু কথা বলতে পারি, এটা আমি আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছি। আমি বলছি, আমাকে এই সামান্যতম কেউ সাহায্য করে নাই এই ইউটিউবে আসতে, বা ইউটিউবে এই ভিডিও করতে, ভিডিও এডিটিং করতে। আমি যদিও ওভাবে সুপার এডিটর না, সাদামাটাভাবে আমি যতটুকু কাজ করার মতন আমি করি। তো এটার জন্য আমাকে কেউ সাহায্য করে নাই, কারো কাছে আমি সাহায্য যাই নাই, বরং যা করার আমি নিজেই করছি। আমি কিন্তু কম্পিউটার ইউজ করি, আমার অফিসে কম্পিউটার আসছে 82 সনে ইউনিসেফে, কিন্তু আমি কম্পিউটার ঘাটাঘাটি করি না। যেমন পরশুদিন তো গেলাম না, কালকে গেলাম, কম্পিউটার ল্যাপটপ হ্যাং হয়ে গেছে, আর খুলতে পারি না। ওইখানে শিফট কন্ট্রোল দিয়ে এসকেপ দিলাম, আসে যে বাদ বাকি আর পারি না। ওদের কাছে নিয়ে গেলাম আইডিবিতে, 1 মিনিটে, পরিচিত তো, 1 মিনিটও লাগে না ঠিক করে দিতে, চেক করে দেয়। যাই হোক, সো এই যে আমি এখানে এসছি কথা বলতে, আমার খুব ইচ্ছা ছিল কথা বলার, আল্লাহ আমার সেই ইচ্ছাটা পূরণ করছে। আমার এটাই আমার জীবনের মনে হয় শেষ ইচ্ছা ছিল যে আমি কথা বলবো। সো এই যে টেনশনের কথা বলতেছি, কিছু বয়ান তো শুনলেন একটা লোকের, ওই লোকটাকে আমি চিনি না, আমি অনলাইন থেকে এটা নিয়েছি। যেভাবে বলতেছে, যেভাবে থ্রো করতেছে, তাতে মনে হয় তার মাথার মধ্যেই একটা টেনশনের বিশাল বড় একটা, ওই মার্শলাইনের একটা কন্টেনার জাহাজ আছে, আমার মনে হয় 5000 TSU, বা কি বলে, ওই যে কন্টেনার বহনকারী একটা জাহাজের যে পরিমাণ লোড নেয়, বা একটা সুপার ট্যাঙ্কারে যে পরিমাণ লোড নেয়, 10 লক্ষ 15 লক্ষ ব্যারেল বা টন তেল, সেরকম বোধহয় একটা বোঝা ওনার মাথার মধ্যে আছে টেনশনের। যে ভঙ্গিমায় বলতেছেন,
উনি কি বলছেন আপনারা শুনেছেন, তারপরও আমি আবারও বলতেছি। আর যে বাকি কথাটা বলতেছিলাম, টিনেজার আপনাদের মতন বয়সে আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথাই আমি বলি, রাগের কথাই বলি। চারানা চিনেন? চারানা সিকি, মানে একটাকে 4 ভাগ করলে এই 1 সিকি, 2 সিকি, 3 সিকি, 4 সিকিতে হয় 1 টাকা। 8 আনা হলে 2 আনায় হয় 1 টাকা। এখন আছে কিনা শিখি আমি অনেকদিন থেকে তো জানি না অ্যাকচুয়ালি। তো আমাদের পাকিস্তান আমলে শিখেছিল, তারপরে তো ওই 10 পাই 5 পাই আসলো। এনিওয়ে, তো 4 আনার বিষয় ছিল বিষয়টা। I was a teenager. তো আমাকে এতটাই আবেগ প্রবণ করেছে ওই 4 আনার বিষয়টা। ধরেন আমি গুলিস্তান রেগুলার যাই, মতিঝিল শাপলা চত্বর রেগুলার যাই। ওই দিনও আমি শাপলা চত্বরে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়েছি, কিন্তু আর শাপলা চত্বর আমি খুঁজে পাই নাই। কেন পাই নাই জানেন? আই ওয়াজ সো আপসেট। আমার ব্রেন কাজ করতেছিল না। আমার ব্রেন কাজ করতেছিল ওই সেই 4 আনার ওই বিষয় নিয়ে। একটা পর্যায়ে আমি অনুভব করলাম, আই ওয়াজ টিনেজার অ্যাট দ্যাট টাইম, যে আমার আসলে সবকিছু ঠিক আছে কিনা। যাই হোক, দেখলাম যে না, ঠিক আছে। তো আমি ভাবলাম যে আমার মনে হয় আর আজকে আর এই শাপলা চত্বরে যাওয়ার দরকার নেই, বা গুলিস্তান যাওয়ার দরকার নেই, আর এই 4 আনার বিষয় নিয়ে এত চিন্তা করারও দরকার নেই। বেটার আমি বাসায় গিয়া রেস্ট করি, ঘুমাই। আমার মাথার ভিতরে কাজ করতেছে না। আমি জানি এই জামানার ছেলেপেলের আপনাদের আবেগ, অনুভূতি, টেনশন, হতাশা আরো বেশি। কারণ সময়টা দিন দিন জটিল থেকে জটিলতর হচ্ছে। সমাজটাকে আমরা জটিল থেকে জটিলতর করে ফেলতে। আজকালকার যে সমস্ত ঘটনা যা ঘটে, এটা আমাদের টিন এজের সময় এগুলা ছিল দুঃস্বপ্ন, কল্পনারও বাইরে। আপনাদের যদি কারো বিশ্বাস না হয় আমার কথা, আমার মতন যারা আছে তাদেরকে জিজ্ঞেস করবেন যে এখন যা ঘটে, যা হয়, আপনাদের বয়সে এগুলো হতো কিনা। আমার অনুরোধ, আপনাদের মা বাবা, চাচা যারা বড় আছে আমার বয়সী বা আমার কাছাকাছি, তাদেরকে জিজ্ঞেস করবেন। তো যাই হোক, আপনাদের এই যারা আমার দর্শক, এদের তো 15 থেকে 35 বা আরো নিচে। বলছি তো 2 বছরের বাচ্চা ছিঁড়া ফেলাই দেবো, একদম সব পুরা মোবাইল ছিঁড়া ফেলাই দেবো। একটা 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকার মোবাইল। রাগ যখন উঠবে, যখন তার মনোভূত কিছু হবে না, তার আবেগ যখন কাজ করবে, তখন সে এটা করবে। এটাই স্বাভাবিক। যাই হোক, তো আবেগ বেশি আপনাদের, কিন্তু এই যে উনি বললেন, কি বললেন সে কথাগুলো, আবেগ, কাদের আবেগ বেশি বা কাদের টেনশন বেশি, এটা তো টেনশন নিয়ে আপনি কি করবেন। উনি যা বলেছেন আমি তাই আবার বলতেছি, সাহায্যকারী মানুষটা যে নিজের ক্ষতি হবে জেনেও অন্যকে বাঁচাতে দৌড়ে যায়, তার টেনশন বেশি। 1 নম্বর কথা বলছে, কি বলছে? সাহায্যকারী মানুষটা যে নিজের ক্ষতি হবে জেনেও অন্যকে বাঁচাতে দৌড়ে যায়। আপনি জানেন যে আপনার ক্ষতি হবে, তারপরেও আপনি অন্যকে বাঁচাতে দৌড়ে যান। আচ্ছা, এটা কি অ্যাভারেজে সবসময় আমাকে অন্যকে বাঁচাতে দৌড়ায় যেতে হবে বা যাওয়া উচিত? আপনার এই টেনশন, এটা তো টেনশনের বিষয় না, এটা তো হলো একটা উপস্থিত বুদ্ধি যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, তো সেখানে আমি দৌড়ে যাই উদ্ধার করব কি করব না। এটা একটা জটিল প্রশ্ন। আমি আমার জীবনের একটা গল্পের কথা, 2টা গল্পের কথা বলতেছি। রাত সম্ভবত 12টা বা 11:30 বাজে। আমি নর্থ বেঙ্গল থেকে, তখন ফেরিঘাট, এই আরিচা আর একটা কি ঘাটে আর কি,
নগরবাড়ি আরিচা ঘাটে ফেরি চলে, আমি নিজে গাড়ি সেলফ ড্রাইভ করতেছি। তো মানিকগঞ্জের এখানে এসে রাত কিন্তু 11টা বা 12টা বাজে, আমি চোখের সামনে দেখতেছি একটা ডেড বডি রাস্তায় পড়ে আছে। আমার কি উচিত ছিল পুলিশদেরকে সামনে খুঁজা পুলিশকে থানায় জানানো? কি বলবেন আপনারা? এটা তো বেশ দিনের আগের ঘটনা, 90-91-92 সালের ঘটনা। ততদিনে আমি শিখে গেছি যে আমি যদি এটা রিপোর্ট করতে যাই, উল্টা আমাকেই নানান ধরনের আমাকেই ফাঁসতে হবে ওই কেসে। এটা হইল রূঢ় বাস্তবতা। তো আমি কেন যাব আর একজনকে বাঁচাতে বা আরেকজনের এই দুর্ঘটনার রিপোর্ট করতে? বলা খুব সোজা। আর একবার চোখের সামনে আমি দেখলাম রমনা ভবনের পাশে বঙ্গবন্ধু এভিনিউতে, বেশ দিন আগে, এটা 82-83-84 সালের থেকে, আর ওইটা আরো পরে, একটা ছিনতাইকারী একটা মহিলার গলার চেনটা টান দিয়ে নিয়ে গেল আমার চোখের সামনে একদম। ওটা তো পরের ঘটনা, 90 সাল, আর এটা তো 82 সালে, 8-9 বছরের ডিফারেন্সে। তখন তো আমি আরো ইয়াং। আমি ওখানে ডিউটি পুলিশকে বললাম যে ওই মহিলার গলার, ওই মহিলা কিন্তু বলে নাই, আমি বললাম যে মহিলার গলার হাড়টা ওই ছিনতাইকারী নিয়ে গেল। কি বলে পুলিশ জানেন আমাকে? আপনি দেখছেন কিভাবে? কি উত্তর দেবেন? আপনারা হলে কি করবেন? আর রিপোর্ট করবেন যে অমুককে ছিনতাই করতে আমি দেখছি, বা অমুকের এটা ছিনতাই হয়ে গেছে? কে টাকা পড়ছে আপনার? এই সমাজ, এই রাষ্ট্র, এই পুলিশ বাহিনী কি আপনাকে ধন্যবাদ জানাবে, সাহায্য করবে? তো এই যে লোকটা বলতেছে সাহায্যকারী মানুষটা যে নিজের ক্ষতি হবে জেনেও অন্যকে বাঁচাতে দৌড়ে যায়, সে টেনশন করে, এই টেনশন আপনার নেবার দরকার কি? লম্বা ওয়াজ ভালো না, বেশি ওয়াজ ভালো না, বেশি ভালো মানুষরা যাওয়া ভালো না। আগুন লাগছে, আগুনের ভিতরে আটকা পড়ছে, আপনি কি সেই বিল্ডিং এ উঠবেন? আপনি কি একজন ফায়ার ফাইটার? আপনার কোনো প্রিকশন আছে? আপনি কি জানেন? ধোঁয়ায় বন্ধ হয়ে মারা যাবেন। সেফটি ফার্স্ট, বিল্ডিং টিল্ডিং এর জায়গায় লেখা থাকে সেফটি ফার্স্ট, আগে আপনার নিজের নিরাপত্তা। চাচা আপন জান বাঁচা। ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, এই বক্তিমা ভালো না। অতিরিক্ত জনদরদি গিরি এর ভিডিও করে বেড়াচ্ছে, বক্তিমা করতেছে, ওয়াজ মাহফিল করতেছে আপনাদের জন্য, আপনাদের মতন টিনেজারদের জন্য। জাস্ট চিন্তা করবেন, আমি যেগুলো কথাগুলো বললাম, উদাহরণ দিলাম নিজের দুইটা ছিল। দ্বিতীয় বলছে, অনুগত মানুষটা যে প্রতারিত হবে জেনেও শেষ পর্যন্ত বিশ্বাস আঁকড়ে ধরে রাখে। অনুগত মানুষটা যে প্রতারিত হবে জেনেও, ধরেন আমার একজন অনুগত লোক আছে, সে জানে যে আমি ওর সাথে প্রতারণা করব, ওরে আমি ইউজ করব বা ওকে দিয়ে কোনো স্বার্থ উদ্ধার করব, কিন্তু সে আমার পিছু ছাড়ে না। তো হয় ওইটা তো বলদ, আর আমি তো অতি চালাক। কি বলছে আবারও শোনেন, অনুগত মানুষ, শুনছেন প্রথম দিকেই, অনুগত মানুষটা যে প্রতারিত হবে জেনেও শেষ পর্যন্ত বিশ্বাস আঁকড়ে ধরে রাখে। কি আগামাথা আছে! একটা কি বিশ্বাস করে? সে আমাকে বিশ্বাস করে আমি একজন ফেরেশতা, আমার পিছনে থাকবে। সে প্রতারিত হবে, জানে তার জায়গা সম্পত্তি আমি লেখে নিয়ে নেব, বা তাকে আমি ঠকাবো, তাকে বেতন দিব না, বা তার কাছ থেকে আমি স্বার্থ উদ্ধার করবো, অথবা তার বউকে আমি ইউজ করব। এটাই তো কথা, নাকি না? পরকিয়া করব। তো বোকা স্বর্গে বসবাস করে। আপনি যখন বুঝতে পারতেছেন যে কেউ, আপনার বাপও যদি হয়, মাও যদি হয়, বুঝতেছেন যে একটা প্রতারণা করতেছে, দেখতেছ সম্পদ দিচ্ছে না অন্য ছেলে মেয়েদেরকে, একজনকে দিচ্ছে, হচ্ছে না? অহরহ হচ্ছে। ছেলের বউকে শ্বশুর বিয়ে করতে, তার সাথে জানা করতেছে, হচ্ছে না এরকম? মা মেয়ে একই জামাই ইউজ করতেছে,
হচ্ছে না এরকম? তো আপনি যদি বুঝতে পারেন যে এখানে একটা প্রতারণা হওয়ার সম্ভাবনা আছে, এখানে একটা অন্যায় কিংবা অনৈতিকতা বা অযৌক্তিক বা অন্যায় ইলিগেল কিছু হবে বা হতে যাচ্ছে, আপনি বুঝতেছেন, বুঝে আপনি চুপ থাকবেন? আর আপনি এটার জন্য টেনশন করবেন, সারা রাত টেনশন করবেন, অস্থির করবেন? আপনি জানতেছেন এই সমস্ত ঘটনা ঘটতেছে, আর আপনি জেনে শুনে এই টেনশনটা, এই লোডটা নেবেন? জবাব কি? আচ্ছা, তারপরে 3 নম্বরে বলছে, আর পরিষ্কার মনের মানুষ, পরিষ্কার মনের মানুষ যে এরাও ঠকবে, কিন্তু জেনেও ওই টেনশনটা নেবে। পরিষ্কার মনের মানুষ, যারা সাদা মনের মানুষ। এই সাদা মনের মানুষ হওয়ার অর্থ কি? কেন এত সাদা, এত ভালো মানুষ আপনি সাজবেন? আচ্ছা, তো বলছি, আমার জীবনের টেনশন, এই টিনেজে টেনশন থাকবে, অস্থিরতা থাকবে, দুশ্চিন্তা থাকবে, কিন্তু বাবা টেনশন করে আপনি কি করবেন? কোনো কাজ নাই, আপনার অন্য কোনো কাজ নাই, কিচ্ছু করার নাই, খালি টেনশন নিয়েই থাকবেন সারাদিন, টেনশন নিয়েই গবেষণা করবেন। কেন আমার এই কথাটা বললো, কেন আমার এটা দিল না, কেন আমি আজকে এটা খেতে পারলাম না, মা কেন আমার 500 টাকা দিল না? আবেগ থাকে, সেটা ঠিক আছে। এবার আমি আবেগ, টেনশন, হতাশা নিয়ে কিছু কথা বলি। ইমোশন মানে আবেগ। ইমোশনস আর কমপ্লেক্স, জটিল, টেম্পোরারি, psychological and physiological reactions to meaningful internal or external events. Feeling, body language, how you act. এটার হলো ইমোশন, এটা আবেগ, এটা শারীরিক ভিতরে কোনো মানে শরীরের যে অর্গান আছে সেগুলোর দেখবেন অনেকে মুখ চোখ খিচাইয়ে কথা বলে, রাগ যখন খুব ফয়টা পড়ে, বলে না, চোখ মুখ নাক। আবার অনেকে, এটা একটা টেম্পোরারি জিনিস। আরেকটা আছে, অনেকে আছে মানসিক, সাইকোলজিক্যালি এফেক্ট করে, মনক্ষুণ্ণ হয় বা চুপচাপ হয়ে যায়। আবার অনেকে খুব রিয়াক্ট করে, বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বোঝায় যে সে খুব রেগে গেছে। এটাই হলো আবেগ। বাট দিস আর মোস্ট টেম্পোরারি। এই আবেগ চিরকাল কারো থাকে না, বিশেষ করে বয়স হলে তো থাকেই না। 25-26 বছর হলে অনেকেই আবেগ স্থিমিত হয়ে আসে, তখন মানুষের ভিতরে একটা স্টেবিলিটি আসে। তার আগে টিনেজে সবচেয়ে বেশি থাকে। গেল ইমোশন। তো অতি ইমোশন তো আর ভালো না। ইমোশন দিয়ে আপনি কি করবেন? হ্যাঁ, ভালো ইমোশনও আছে, মন্দ ইমোশনও আছে। ভালো ইমোশন আমি এটা বলছি যে না, আমাকে ফার্স্ট ক্লাসটা পেতে হবে, আমার এটা দরকার মানে আমার জীবন, আমি এটা হতে চাই, আমি এটা করতে চাই, জীবনে মাথা তুলে দাঁড়াতে চাই, কারো কাছে হাত পাততে চাই না। দিস ইমোশন ইজ গুড। কিন্তু প্রতিহিংসার ইমোশন তো ভালো না। অযাচিত প্রতিযোগিতা, এটা আমার চাই, আমার সামর্থ্য নাই তারপরেও আমার এটা চাই, অমুকের মতন আমার হতে হবে, অমুকের মতন আপনাকে হতে হবে না, আপনার মতোই আপনি হন, আপনার মতনই আপনি হন, অন্যের মতন হতে হবে না। কাক তো ময়ূরের মতন হতে পারে না, ময়ূর তো বাজ পাখির মতন হতে পারে না, আর হওয়ার চিন্তাও করে না, করাটাও বোকামি। প্রত্যেকেরই আলাদা বৈশিষ্ট্য আছে, প্রত্যেকের ভিতরে আলাদা সৌন্দর্য আছে, প্রত্যেকের ভিতরে আলাদা গুণাবলী আছে। আপনি আপনার গুণাবলী, আপনার যা চেহারা আছে ওই চেহারা নিয়েই আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। আপনার যা সামাজিক অবস্থা, আপনি সেটা নিয়েই অনেক ভালো কিছু করতে পারবেন। আপনার যা মেধা, সেটা দিয়েই আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। আর আপনি চেষ্টা করেন
যা চাওয়ার উপরওয়ালার কাছে চান। যেমন আমি বারবার বলতেছি, এই যে ইউটিউবে কথা বলতেছি আজকে, আমি খুব চাইছি আল্লাহ তাআলার কাছে, আমি কথা বলতে চাই ইউটিউবে, ভিডিও করতে চাই। আল্লাহ তাআলা আমাকে সেখানে সসম্মানে পৌঁছায় দিছে, কথা বলতেছি। আপনি যা চাইবেন হালাল, বৈধ, মা বাবার দোয়া সাথে রাখবেন, চেষ্টা করবেন, আল্লাহর কাছে চাইবেন, আপনি আপনার গন্তব্যে পৌঁছাবেন। আপনার এই ছোটখাটো বিষয় নিয়ে যদি আপনি টেনশন করেন, অস্থির হন, মাথার মধ্যে জাহাজ ভর্তি বোঝা নেন, তা আপনি 60,000 মাইল দূরে আপনার গন্তব্যে কিভাবে পৌঁছাবেন? আপনার গন্তব্য তো 60,000 মাইল দূরে পৌঁছানো। আমি বলতেছি যে আমার যে গন্তব্যে পৌঁছাতে আমার কত কিছু যে করতে হয়েছে, আমার পারিবারিকভাবে বুঝে না তো। সহযোগিতা তো কেউ, ছেলে মেয়ে বউ, কেউ সহযোগিতা করে নাই। সত্যি কথা বলতে কি, আবার যে বাধা দিছে তাও না। আমি তো ওগুলো গায়ে মাখি না, যা বলে বা কিছু করে। আর আমার যদি কেউ বলছি, তো আমাকে একজন বলতেছে যে আপনাকে তো বকা দেবে, আমি গালি দিলে তো আমি দোয়া করবো তার জন্য, আল্লাহ তো ওনাকে জান্নাত দিও, আমার সব যদি কোনো পুণ্য কিছু থাকে সেগুলো ওনাকে দিয়ে দিও। কিন্তু বলছি, ওই যে আলেম ওলামাদের সম্পর্কে কথা বলি, তো অনেক কবি বাজানের কথা বলি। যাই হোক, এবার আসি টেনশনের কথা। টেনশন, মেন্টাল টেনশন ইজ এ স্টেট অফ psychological or emotional strain caused by demanding, adverse or high pressure situation, often resulting in symptoms like anxiety, irritability, poor concentration, and physical problems. তার মানে কি, এখানে সব জায়গায় এই ইমোশন, সাইকোলজিক্যাল, মেন্টাল, এই বিষয়গুলো জড়িত। কিসের সাথে? আবেগ, টেনশন, হতাশা। হতাশার বিষয় ফ্রাস্ট্রেশন কি বলছে? ফ্রাস্ট্রেশন ইজ এ কমন ইমোশনাল রেসপন্স characterized by anger, annoyance, or disappointment that arise when a person efforts to achieve a goal are blocked. বাচ্চারা যখন যেটা চায় সেটা পায় না, একটা জিনিস চাইছে সেটা দেয় নাই, মোবাইল দিছে মা হাতের কাছে, ছুঁইরা ফলাই দিছে, 2 লাখ টাকার মোবাইল, ভাঙ্গা ছুঁইরা শেষ। অথচ চাইছে একটা চকলেট বা একটা ক্যান্ডি মনে করেন, বা একটা আইসক্রিম, মা সেটা দেয় নাই, দিবে না। সেই মুহূর্তে তার ঠান্ডা আছে, ধরাই দিছে মোবাইলটা, বাবু এই মোবাইল নাও, দেখো, ছবি দেখেন অনেক সময়, মারছে ছুঁইরা দেওয়ালে। কি হয়েছে? 10 টাকার জন্য 2 লক্ষ টাকা শেষ। এর নামে আবেগ, এর নামে মানে অ্যাঙ্গার। বুঝতে পারছেন? সো ফ্রাস্ট্রেশন। ওর ভিতরে তো হতাশা, আমাকে আইসক্রিম কেন দিল না। আমার জীবনে যে 2-1 সময় এরকম ঘটনা ঘটে নাই তা না, কিন্তু ছোটখাটো বিষয়, যে ছোটবেলায় আমাদের সময় তো আর এই সমস্ত কিছু ছিল না। এই যে আবেগ, টেনশন, হতাশা, 3টা জিনিসের সাথে 3টা ওতপ্রোতভাবে জড়িত। আপনি কেন অস্থির হবেন? হ্যাঁ, আমি জানি আমার কথায় তো চিরা ভিজবে না আপনাদের রাগ, আপনাদের ক্ষোভ, আপনাদের না পাওয়ার বেদনা, এটা থাকে বাবা। কিন্তু আমি অনুরোধ করব, আমার এই ভিডিও কথা বলার উদ্দেশ্য একটি, আপনি আপনার পারিবারিক অবস্থা, আপনার সামাজিক অবস্থান, আপনার সব কিছু বিবেচনায় নেওয়া উচিত আপনাদের। আমি বলতেছি, আবেগ দিয়ে তো সব কিছু হয় না। আর টাইম, একটা কথা আছে, টাইম ইজ দ্য বেস্ট হিলার। আপনার মনে যত ক্ষোভ বা যত ক্ষত, আজকে রিলেশনশিপ নিয়ে কত কিছু মারামারি কাটাকাটি হচ্ছে না, খুনাখুনি হচ্ছে না বাবা, এই সাময়িক একটা কথা বলছে আপনার বন্ধু বা আপনার বান্ধবী বা অন্য কেউ, আর সেটা নিয়ে খুনাখুনি করতে হবে, সেটা নিয়ে মারামারি করতে হবে। একটা বন্ধু ছুটে গেলে বা একটা বান্ধবী ছুটে গেলে কি যায় আসে? এখানে কিচ্ছু যায় আসে না। একটা যদি মনে করেন যে যা হবার ভালোর জন্য হয়েছে, আমার কল্যাণের জন্য হয়েছে, আমার মঙ্গলের জন্য হয়েছে, ইতিবাচক যদি চিন্তা করেন, দেন আপনি আরো ভালো কিছু হবে। আপনার এই টেনশন করার তো কোনো দরকার নেই। টেনশন করে আপনার তো পিছনের দিকে টেনে নেবে, সামনে তো আগায় দেবে না। বরং যদি আপনি মনে করেন যে আলহামদুলিল্লাহ, খালাস, বোধহয় ভালোই হয়েছে, এটা আপদ গেছে একটা, থিঙ্ক ইন এ পজিটিভ ওয়ে।
নট ইন এ নেগেটিভ ওয়ে, যে যা হবার তা ভালোর জন্য হয়েছে। আর বলছি তো, সময়, টাইম ইজ দ্য বেস্ট হিলার। সময় মানুষকে সব কিছু ভুলায় দেয়, সমস্ত দুঃখ, কষ্ট, বেদনা সব কিছু ভুলায় দেয়। আর আমি যেহেতু একজন মুসলমান, মাথায় টুপি পরি, আমি যিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ সফল এবং প্রভাবশালী মহামানব, ওনার জীবনের তো দু একটা ঘটনা আমি আমি তুলবই এবং আপনাদেরও উচিত এটা তোলা। আর আপনি যদি বিধর্মী হয়ে থাকেন, আপনার মানুষের তো আসলে কোনো নীতি আদর্শ, কোনো কাজ তো কারো জাতপাত নষ্ট করে না। আমি যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কাজের একটা উদাহরণ দেই, আর আপনি যদি একজন ইহুদি, খ্রিস্টান, নাচারা, বৌদ্ধ বা অবিশ্বাসী হন, আপনি যদি সেটা শোনেন বা ফলো করেন এবং আপনার উপকার হয়, আপনি তো জাতপাত যাবে না, বিশ্বাস যাবে না। আপনি যেটা বিশ্বাস করতেছেন সেই বিশ্বাসের জায়গায় থাকবেন, বরং বাড়তি আপনার একটা উপকার হলো যে না, কাজটা আসলে ঠিক এবং আমারও এইভাবেই করা উচিত। উনি যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে চরম জুলুমের মুখে, উনি ছোটবেলায় 5 বছর ছিলেন তায়েফ নামে একটা জায়গার, মক্কা থেকে দক্ষিণ পূর্ব দিকে ওরকম আর কি, দক্ষিণ পূর্ব দিকে 90-100 কিলোমিটার দূরে। আমি যদিও যাইনি, তাইফে জায়গাটা উচিত ছিল। ওই জায়গাটা খুব সুন্দর, ওখানকার মানুষের ভাষা ভালো, আবহাওয়া ভালো। তো সেই সময় রেওয়াজ ছিল মক্কার বাচ্চারা জন্মাইলে ওই তাইফে ওখানে ধাত্রীরা আসতো, ওরা বাচ্চারা নিজেদেরকে দুধ খাওয়াতো না, ওখানকার ধাত্রীরা এসে 3 মাস, 6 মাস, 4 বছর, 5 বছর পালতো, আবার দিয়ে যেত। এটা ওখানকার রেওয়াজ ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও জন্মাবার পরেই ওখানে বিবি হালিমা নামে একটা মহিলা কাছে উনি নিয়ে যায়, উনি ওনাকে লালন পালন করে। তো উনি যখন নবুয়তি পেলেন, 40 বছর বয়স হওয়ার পরে, তখন ওনার উপর চরমভাবে নির্যাতন করতে শুরু করলো মক্কার লোকেরা, অকথ্য ভাষায়, অকথ্য রকমের। তো উনি তখন একবার মন স্থির করলেন যে এখানে এই নির্যাতন সহ্য করতে আর পারছি না, আমি যেখানে ছোটবেলায় মানুষ হয়েছি, আমি সেই এলাকায় গিয়ে আমার এই কথাগুলো প্রচার করি, ইসলামের কথা, আল্লাহর কথা, একত্ববাদের কথা। উনি সেই তায়েফে গেলেন, খুব আশা নিয়ে উনি তায়েফে গেলেন যে এখানে 4-5 বছর ছিলাম, এরা তো আমাকে চেনবে। কিন্তু সেখানে ওনাকে চরমভাবে নির্যাতন করা হলো, কিছু বখাটের ছেলে ফেলে ওনার পেছনে লাগাই দেওয়া হলো, তারা পাথর মেরে ওনাকে রক্তাক্ত করলো। ওনার সাথে ওনার একটা পালক ছেলে ছিল, জায়েদ ছিল। যাই হোক, একা মানুষ কি আর করবে, কোন দিকে যাবে উনি। কিন্তু উনি তখন এই অবস্থায়, বিপর্যস্ত অবস্থায়, ওনার কাছে আল্লাহর তরফ থেকে, স্রষ্টার তরফ থেকে জিবরাইল আলাইহিস সালাম এসে বলছে যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন এই 2 পাহাড় দিয়া এদেরকে চেপে মেরে ফেলে দেয়, নিশ্চিহ্ন করে দেয় এই শহরটা, এই এলাকাটা। উনি বলছে যে না, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, আমি এটা কামনা করছি, আল্লাহ এদের উপর রহমত বরকত করুক। যাই হোক, উনি সেই রক্তাক্ত শরীরেই আবার মক্কায় ফিরে আসছেন এবং ওনার জীবনে এরকম প্রতিহিংসা পরায়ণ কোনো কাজই করেন নাই, এমন কোনো নজির নাই। যেদিন মক্কা, যেখান থেকে ওনাকে বিতাড়িত করা হয়েছে, জন্মভূমি থেকে মদিনায় গেছেন, সে মক্কা যখন আবার উনি ফিরে আসছেন কয়েক বছরের ব্যবধানে, 8-10 বছরের ব্যবধানে, উনি তো প্রতিশোধ নেন নাই। তারা সেদিন জিজ্ঞেস করছেন যে তোমরা আজকে কি আচরণ আমার কাছ থেকে আশা করো? তো বলছে, আমাদের সম্মানিত ঘরের আমাদের ভদ্র ভাই, সম্মানিত ভাই, আমরা সেই ভদ্র সম্মানিত আচরণেই আশা করি। যাও, তোমাদের সবার মাপ। বাবা, রাগ, ক্ষোভ, ইমোশন, টেনশন আসে, এটা আমি যতই বলি এটা রোধ করা যাবে না। কিন্তু টেনশন, অযথা টেনশন করে কি লাভ করবে? আপনি পরীক্ষা ভালো না হলে যা হবার তাই হয়েছে, ওটা দিয়ে কিছু করতে পারবেন, যা হবার তো হয়েই গেছে। পরীক্ষা কমন পড়ে নাই, কোশ্চেন কমন পড়ে নাই, হয় আবার পরীক্ষা দেবেন, অথবা ওই যা রেজাল্ট আসে ওটাই মেনে নেবেন, পরবর্তীতে ভালো করার চেষ্টা করবেন। এই তো আপনার 1 লক্ষ টাকা আজকে পকেট মার হয়ে গেছে, নিয়ে গেছে, হারাই গেছে, নাই, পাচ্ছেন না। বুক চাপড়ালে কিছু লাভ হবে? মাথা দেওয়ালে ঠুকলে কোনো লাভ হবে? যা, সাদকা জারিয়া, দান করবেন। এটা গেছে, ভালো গেছে। আমার তো একটা পা কাটা যেতে পারতো। ওই ডেল কার্নেগির বইয়ের কথা বলছি না, একটা গল্প আছে, কি জানেন? একটা লোকের জাহাজ ডুবি হয়েছে, এই যে জাহাজ ডুবি হচ্ছে না, এই যে হরমুজ প্রণালীতে,
সমুদ্রের ঝড়ে একটা লোকের জাহাজ ডুবে হয়েছে, খুব মন খারাপ লোকটার, আমেরিকার একটা লোক। তো সে মন খারাপ করে সকালবেলা হাঁটতে বের হয়েছে, একটা পঙ্গু লোক ভিক্ষা করে, সে বলতেছে ওদের দেশে তো রোদ, শীতের দিনে রোদ ওঠে না, খুব কম ওঠে, রোদ পছন্দ করে, ওরা সে বেঁচে যায়। গুড মর্নিং স্যার, হোয়াট এ নাইস ডে ইট ইজ। হাইসা বলতেছে, আমি তো কাজ করছি আমেরিকানদের সাথে, ওরা দারোয়ান পিয়ন টিয়ন কিচ্ছু মানে না, ওগুলো সবাইকে বলে হাই মাই ফ্রেন্ড, হাউ আর ইউ, গুড মর্নিং। ওদের ভিতরে এই জিনিসটা আছে। তো ওই ভিক্ষুকটা বলতেছে গুড মর্নিং স্যার, হোয়াট এ নাইস ডে ইট ইজ। হাইসা বলতেছে, ওই জাহাজ যার ভাঙছে, জাহাজ যার ডুবে গেছে, সেই লোকটা তো মন খারাপ ছিল, সেই লোকটা চিন্তা করতে চলো, এই লোকের নাই দুই পা, সে ক্রাসে বর করে ভিক্ষা করে, আর সে হাইসা হাইসা বলতেছে গুড মর্নিং স্যার, হোয়াট এ নাইস ডে। আর আমি তো, আমার তো পাটা সবকিছু আছে, আমার তো একটা জাহাজ মাত্র ডুবে গেছে, তো আমি এত মনক্ষুণ্ণ হচ্ছি কেন? সে পরের দিন ব্যাংকে গেছে, ব্যাংকে গিয়ে বলছে যে আমার তো জাহাজ ডুবি হয়েছে, বাট আমি আবার লোন চাই, আমি জাহাজ কিনবো। জাহাজ ডুবি হয়ে গেল, কিছু সহায় সম্পত্তি ছিল, তো সে ঝানু প্লেয়ার, ভালো ব্যবসায়, ঝড়ে জাহাজ ডুবে গেছে, ব্যাংক আবার লোন দিছে, আবার জাহাজ একটার জায়গায় 10টা বানাইছে। এটাই হয়, এটাই নিয়ম। সো ডোন্ট গেট নার্ভাস। আর সবসময় যা ঘটে ভালোর জন্য ঘটে, আপনার মঙ্গলের জন্য ঘটে, এটাই চিন্তা করে নাক ডেকে ঘুমাবেন, ভালো একটা ঘুম দেবেন, হাসি খুশি ভাবে নেবেন, টেক ইট ইজি, সোজা কথা। বাট কোন অপকর্মে যাবেন না, অপকর্মের টেনশন আল্লাহ মাফ করবে না। আর আমিও বলবো না যে অপকর্ম যত করবেন তত টেনশন বেশি হবে, আল্লাহর গজব নাজিল হবে। হওয়া উচিত, হওয়া উচিত। সুতরাং ভালো সৎ কাজ করবেন, ভালো চিন্তা করবেন, খেলাধুলা করবেন, খাওয়া দাওয়া করবেন যতটুকুই জোরে সামান্য। আরে শাক ভাত যে মজা বাবা, চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করলে আমার মা, এখনো আমরা খাই, ভেজিটেবল অনেক স্বাদ, কি বলেন, ভর্তা বাড়তে অনেক মজার মুখরোচক খাবার, আমাদের খুব প্রিয়। যাই খান না কেন, যাই জামা, আমরা তো এক জামা পরেই বড় হয়েছি, এক জামা কাপড়ে স্কুলে পর্যন্ত ওই ইউনিফর্ম ছিল যে, সেটা বা হার্ডলি একটা জামা কাপড় ছিল, জুতা তো কেনা তো ওরকম ছিল না, রেওয়াজেই ছিল না। সো এত মন খারাপ করার কোন দরকার নেই। আপনি 50,000 টাকার জুতা চাই, 2 লাখ টাকার মোবাইল চাই, আর এটা ডেইলি সেরাটনে খেতে চাই, বাপের নাই ইনকাম, আর যদি বাপের থাকেও এটা কেন করতে যাবেন আপনি? আপনি নিজে ইনকাম করেন, ওই যে বলছি 5টা মোবাইল, 10টা গার্লফ্রেন্ড, হাতে বেনসন সিগারেট, বাবা, এগুলো নিয়ে টেনশন যাবে না, টেনশন আরো বাড়বে। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সো টেনশন করার দরকার নাই, এত জাহাজ ভর্তি টেনশন নেবেন না। আল্লাহ